হৃদয়ারণ্য যে তটিনী, পর্ব ১৩। লিখেছেন অনিদ্রিতা আখি। তটিনী ছটফট করতে করতে উমাইরের হাত সরাতে চাইল, কিন্তু একে তো এই কয়দিন ঠিকমতো খাওয়া দাওয়া করেনি, তাই তার শরীর দুর্বল। তার উপর উমাইরের বলিষ্ঠ শক্তপোক্ত হাত। রাগে ক্ষোভে যেন তার শক্তি আরও ১০ গুণ বেড়ে গিয়েছে। কোনো সুস্থ মানুষও তার শক্তির সাথে পারবে না, সেখানে সে তো এক দুর্বল নারী। উমাইর তাকে পানি থেকে মাথা তুলে তটিনী শ্বাস নিতে পারল কি পারল না, আবার তাকে বাথটাবের মধ্যে খুশে মুখ ডুবিয়ে দিল, আর ক্রোধে বজ্রকণ্ঠে গর্জন করে বলল, এই কাইসার উমাইর তাগি এক ইশারা করলে তার বিছানায় মেয়ের অভাব হবে না। আর তুই তো আমার নিজের নারী, যখন যা ইচ্ছা তাই করতে পারি। তোর এই সাহস অন্যকে দেখাতে আসবি। এই উমাইর কাইসার তাগি কেনা। কিন্তু তার এই কথা তটিনী বুঝতে পারল কি সন্দেহ। উমাইর তটিনীকে পানি থেকে মাথা তুলে আবার তাতে ডুবিয়ে দিল। তার রাগ কমার বদলে আরও বাড়ছে। সে এখনও মেনে নিতে পারছে না যে সে একটা মানুষের হাতে থাপ্পড় খেয়েছে, তাও আবার বাম হাতের। এটা ভাবতেই তার মাথায় আগুনের মতো ধপধপ করে জ্বলে উঠছে। উমাইর বেশিক্ষণ ধরে না রাখলেও তটিনীর শ্বাসকষ্টের সমস্যা থাকায় অল্পতেই হাইপোক্সিয়া, অক্সিজেনের অভাব দেখা দিল। উমাইর তটিনীর মাথা তুলে আবার যেই ডোবাতে যাবে, তার আগেই তটিনী নিস্তেজ হয়ে শরীর ছেড়ে দিল। উমাইর এবার তটিনীর মুখের দিকে তাকালো। সে যেহেতু তটিনীর শ্বাসকষ্ট রোগের বিষয়ে অবগত নয়, তাই তার এমন অবস্থা দেখে রাগ ভুলে কিছুটা বিহ্বল হয়ে পড়ল। উমাইর তটিনীর অবস্থা খেয়াল করে দ্রুত তাকে শুইয়ে দিল। তটিনীর ঠোঁটের রং ফ্যাকাশে হয়ে এসেছে, যা অক্সিজেনের ঘাটতির লক্ষণ স্পষ্ট। শ্বাস একদম ধীরে নিচ্ছে। উমাইর তার এমন কারণ বুঝতে পারছে না। সামান্য এইটুকুতে তো এমন হওয়ার কথা নয়। উমাইর দ্রুত তার ফোন বের করে তার পরিচিত ডক্টর আতাহার চৌধুরীকে কল দিল, আর এক হাত দিয়ে তটিনীর মাথা সামান্য উঁচু করে শ্বাস প্রশ্বাস নিতে সহায়তা করার চেষ্টা করল। ফোন ধরে উপাসের ব্যক্তি কোনো কথা বলার আগেই উমাইর গম্ভীর আর কিছুটা উত্তেজিত হয়ে বলল, একজনকে সামান্য কিছুক্ষণ পানিতে ডুবিয়ে রাখার ফলে সে নিস্তেজ হয়ে পড়েছে, সাথে ঠোঁট ফ্যাকাশে হয়ে গেছে, আর আস্তে আস্তে শ্বাস পড়ছে। হয়তো এইভাবে আর কিছুক্ষণ হলে মারা যাবে, আর আমি চাই না সে মারা যাক। এখন তাকে কি করে ঠিক করব? দ্রুত বলেন। আর আমি এখন অনেক দূরে আছি। এই মুহূর্তে তাকে ডক্টরের কাছে যাওয়া বা বাসায় ডক্টরকে নিয়ে আসা সম্ভব নয়। আতাহার চৌধুরী বুঝলেন ব্যাপারটা, তাই তিনি বেশি দেরি না করে ঝটপট উত্তর দিলেন, যারা শ্বাসকষ্টের রোগী হয় তাদের এসব অল্পতেই অক্সিজেনের অভাব দেখা দেয়। যদি বাসায় ইনহেলার থাকে তাহলে তাকে দ্রুত সেটা দেন, আর না থাকলে যদি শ্বাস ধীরে চলে বা বন্ধ থাকে তবে কৃত্রিম উপায়ে শ্বাস দেওয়া প্রয়োজন। তাকে চিৎ করে শুইয়ে দিয়ে তার মাথা একটু পেছনের দিকে হালকা উঁচু করো, যাতে শ্বাসনালী সোজা হয়। তার নাক চেপে ধরে মুখে মুখ লাগিয়ে গভীরভাবে শ্বাস দেওয়া প্রয়োজন, প্রতি ৫ সেকেন্ডে একবার। যদিও শেষের কথাটা আতাহার চৌধুরী কিছুটা ইতস্ত করে বলল, তবে উমাইর আর কিছু না বলে কল কেটে দিল। উমাইর বুঝতে পারল তার এখন কি করা লাগবে, আর যখন বুঝতে পারল তখন তার সারা শরীর মন বিরক্তে ছেয়ে গেল। সে আর দেরি করল না। ফোনটা পকেটে রেখে তটিনীকে কুলে তুলে কাউচের উপর শুইয়ে দিল। উঠে দাঁড়িয়ে প্যান্টের পকেট থেকে ফোনটা বের করে লেতকে কল দিয়ে ডাকতে যেও কিছু একটা ভেবে দিল না। উমাইর পিছে ঘুরে তটিনীর দিকে তাকালো। তার অবস্থা আস্তে আস্তে খারাপ হতে দেখে উমাইর পালঙ্কের উপর বসে তটিনীকে টেনে তার কোলে বসিয়ে দিয়ে তার মাথা একটু পেছনের দিকে হালকা উঁচু করল, যাতে শ্বাসনালী সোজা হয়। উমাইরের পরের কাজটা করতে যেয়ে তার প্রগাঢ়ভাবে ললাটে ভাঁজ পড়ল। তারপর এক হাতে তটিনীর মাথা ধীরে ধীরে পিছনে ঝুঁকিয়ে চিবুক উপরে তোলার চেষ্টা করল,
যেন শ্বাসনালী মুক্ত হয়। অন্য হাতটি তটিনীর ঠোঁটের দুপাশে আঙ্গুল দিয়ে চেপে ধরে তার মুখ খুলল। উমাইর আর কিছু না ভেবে গভীর এক শ্বাস টেনে নিয়ে সে তটিনীর ঠোঁটের মাঝে ঠোঁট রেখে নীরবে শ্বাস দিতে থাকল। বাতাস তার শ্বাসের মধ্যে মিশে গেল। তটিনীর বুক উঠানামা শুরু করল। এক মুহূর্তের জন্য যেন সে জীবন ফিরে পেয়েছে। 5 সেকেন্ড পর পর বেশ কয়েকবার তটিনীর ঠোঁটের মাঝে ঠোঁট দিয়ে শ্বাস দিল। যখন দেখল তটিনীর বুক স্বাভাবিকভাবে উঠানামা করছে, তখন সে শ্বাস দেওয়া বন্ধ করে দিল। উমাইর কাউচের উপর তটিনীকে শুইয়ে দিল। সে এখন চোখ বুজে জুড়ে জুড়ে শ্বাস নিচ্ছে। উমাইর তটিনীর দিকে কিছুক্ষণ তাকিয়ে তাকে পর্যবেক্ষণ করতে থাকল। এই কয়েকদিনে মেয়েটা অনেক শুকিয়ে গিয়েছে। তটিনীর রুমেও 2টা হিডেন ক্যামেরা আছে যা তটিনীর অগোচরে আছে। উমাইর সেই ক্যামেরার মাধ্যমে প্রতিদিনই তার কার্যকলাপ দেখেছে। মেয়েটা একদমই তার অবাধ্য, আর সেই জন্য তার অপছন্দের প্রথম তালিকা সে আছে। উমাইর ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হলো, ট্রাউজার আর টি-শার্ট পরে। তারপর বিছানায় শুয়ে থাকা তটিনীর দিকে এক পলক তাকালো। তখন জোরে শ্বাস নিতে নিতে যখন স্বাভাবিক হয়ে এসেছে, তার সাথে ক্লান্ত থাকায় ঘুমিয়ে পড়েছে। সেও তাকে কিছু বলেনি। উমাইর নিচে যেয়ে 1 কাপ ব্ল্যাক কফি বানিয়ে নিয়ে আসলো। এই মুহূর্তে তার এটার খুব প্রয়োজন, মন মেজাজ ঠিক করার জন্য হলেও। তারপর সে বারান্দায় পাতা সোফায় বসে কফি খেতে খেতে বিয়ের পর এখানে না আসার কারণ ভাবতে থাকলো। সেদিন বিয়ের পর সেই রাতেই উমাইর কায়সার মঞ্জিলে ব্যাক করেছিল। তার আগে এখান থেকে সোজা চলে গিয়েছিল অ্যাপোলো হাসপাতালে। সেখানে তার দাদা বর্তমানে আইসিইউতে ভর্তি আছেন। সেদিন তটিনীদের বাসা থেকে বাড়ি আসার পথে তার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। আর গাড়ি অ্যাক্সিডেন্ট করে তাদের শত্রুরা। তার দাদা বেঁচে গেলেও সেই ড্রাইভারটা বাঁচতে পারেনি, সাথে সাথে মৃত্যুবরণ করে। তার দাদা প্যাসেঞ্জার সিটে বসে থাকার জন্য বেঁচে গেলেও যেন মরার মতোই আইসিইউতে বাঁচা মরার পাঞ্জা লড়ছে। তারা বাইরের দেশে চিকিৎসার জন্য নিতে চাইলেও উমরান মাহমুদের যেহেতু বয়স হয়েছে, তাই এই সময় এমন জায়গা পরিবর্তন করলে মৃত্যুর ঝুঁকি আছে। তাই আর বাইরে না নিয়ে দেশেই চিকিৎসা করা হচ্ছে। তটিনীর সাথে তার দাদার সেই ঘটনাগুলো সে ড্রাইভারকে যখন কল দেয় তার দাদা উমরানকে খোঁজ নেওয়ার জন্য, তখন সে বলে সাথে বিয়ের কথাও। সেই কথা শুনে সে তো রেগে আগুন হয়ে গিয়েছিল যে তার থেকে পারমিশন না নিয়ে তার সাথে কিভাবে বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলে। আর সে তার দাদা বাসায় আসার জন্য অপেক্ষা করছিল। সে যে আসলে এই বিষয়ে তার সাথে কথা বলে মানা করে দেবে, কিন্তু তার আগেই খবর আসে তার দাদা গুরুতরভাবে অ্যাক্সিডেন্ট করেছে। এটা শুনে তো সে কিছু মুহূর্তের জন্য থমকে গিয়েছিল, কারণ তার বুদ্ধি জ্ঞান হওয়ার পর তার দাদাই ছিল সব। কারণ তাকে জন্ম দেওয়ার সময় তার মা মৃত্যুবরণ করে। তারপর তার বাবা কাজ নিয়ে নিজের সাথীদের সাথে যখন কাজের জন্য এই দেশ থেকে ওই দেশে ছোটাছুটি করত, তখন তার দাদা দাদি তাকে আগলে রাখত। আর তার দাদি তার যখন 8 কি 9 বছর তখন স্ট্রোক করে মারা যায়। তারপর তার দাদাই ছিল তার সব, আর তার দাদাই ছিল তাকে আগলে রাখার একজন। উমাইর মনে করে এইটা তটিনীর জন্যই হয়েছে। তার সাথে যদি দেখা না হতো তাহলে তার দাদা বাসায় যেতে না দেরি হতো, আর না শত্রুরা তার ক্ষতি করতে পারত। আর তার দাদা যেহেতু ইচ্ছা ছিল তার সাথে বিয়ে দেওয়ার, তাই তার ইচ্ছা পূরণ করার জন্যই সাথে শাস্তিও দেওয়া হবে, এই ভেবেই তটিনীকে বিয়ে করা। তারপর নতুন এক প্রজেক্ট হাতে নেওয়ার জন্য সময় বের করে আসা হয়নি। আজ একটু সময় পেয়েছিল, তাই সোজা অফিস থেকে এখানে চলে এসেছে।
উমাইরের কফি শেষ হয়ে যাওয়ার পরও বারান্দায় বসে থাকলো। কিছুক্ষণ পর সে উঠে বারান্দায় কফির কাপটা রেখে রুমে চলে আসলো। এখন একটু ঘুমানোর প্রয়োজন। দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে নিল। রাত এখন 1:45 বাজে। সে আর দেরি করল না। তটিনীর পাশে যথেষ্ট দূরত্ব রেখে লেপ গায়ে দিয়ে শুয়ে পড়ল। যদিও তটিনীকে রুম থেকে বের করে দিতে ইচ্ছা করল, তবে তার রুম থেকে বের হতে বা তাকে কুলে করে বাইরে নিয়ে বের করে দেওয়ার মতো ইচ্ছা হলো না। সে কিছু মুহূর্তের মধ্যে ঘুমিয়ে পড়ল। উমাইর ঘুমিয়ে যাওয়ার কিছুক্ষণ পর তার বুকে ভারী কিছু অনুভব করতে পারায় ঘুম ভেঙে গেল। তার ঘুম পাতলা হওয়ার কারণে অনুভব করার সাথে সাথেই চোখ থেকে ঘুম ছুটে গেছে। সে তার বুকের দিকে তাকিয়ে ভারী অনুভবের কারণ বুঝতে পারল। তটিনী শীত লাগার কারণে উমাইরের লেপের মধ্যে উষ্ণতা পেতে আস্তে আস্তে ঘুমের ঘুরে তার সাথে লেপটে গিয়েছে। এমনভাবে লেপটে আছে যেন তার বুকের মধ্যে ঢুকে পড়তে চায়। উমাইরের মেজাজ খারাপ হওয়ার সাথে এমন একটা অনুভূতি হলো, কিন্তু সেটা বুঝতে পারল না। তারপর তটিনীকে তার বুক থেকে সরাতে যেয়ে তার গায়ে হাত দিয়ে বুঝল তার গায়ে জ্বর এসেছে। উমাইর এটা দেখে লেপের মধ্য থেকে বের করে দিতে যেয়েও দিল না, কিন্তু বুক থেকে সরিয়ে কিছুটা দূরে সরিয়ে দিল আর বিড়বিড় করে বলল, এখন এখানে যদি আমি হতাম তাহলে নিশ্চিত আগে 2-1 থাপ্পড় দিয়েই বলতো আমি তার ইজ্জত হরণ করতে এসেছি। উমাইর এবার চোখ বন্ধ করে ঘুমানোর আগে আফসোসের ভঙ্গিতে বলল, হতাশ, আজ মেয়ে মানুষ নই বলে এটা আমি বলতে পারলাম না।